নমস্কার সকলকে অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি তোমাদের গার্গী। বেশ কিছুদিন পরে আমরা আবার আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস স্টার্ট করছি। আমরা যদি বলি যে লাস্ট লাইভ ক্লাস করেছিলাম তাহলে সেটা ছিল 16ই ডিসেম্বরে। তারপরে আমি লাইভ ক্লাস নিতে পারিনি, এবং যেহেতু ক্লাস নিতে পারিনি সেই কারণে আমি 17 থেকে 31শে ডিসেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রেডি করে তোমাদের পিডিএফ শেয়ার করে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের নোটবুক অ্যাপে। এবার ডিসেম্বর মাসেরও কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স কম্পাইলেশন ওয়ান লাইনার অ্যান্ড উইথ স্ট্যাটিক জিকে সেটাও কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাপে শেয়ার করা আছে। এছাড়া আজকে অথবা কাল সকালে তোমরা পুরো জানুয়ারি মাসের থেকে ডিসেম্বর 2025 অব্দি বেসিক্যালি আমাদের ইয়ারবুক 2025 কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা ভীষণ ইম্পর্টেন্ট ফর অল কম্পিটিটিভ এক্সাম, সেটাও কিন্তু মানে পেয়ে যাবে তোমরা পিডিএফ ফর্মে। এবার চলে আসি জানুয়ারি মাস। অবশ্যই জানুয়ারি মাস, এবং যেহেতু তোমাদের সাথে জানুয়ারি আসার পরে ইন্টারাকশন হয়নি, তো ফার্স্ট অফ অল হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। ইংরেজি নববর্ষে সকলকে শুভেচ্ছা। আশা করছি এই বছরটা তোমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা, তোমাদের সমস্ত ইচ্ছা গুলোকে পূরণ করুক। তো আজকে এই নতুন বছরের শুভেচ্ছা দিয়ে আমরা জানুয়ারি 1 এবং 2 2026-এর কারেন্ট অ্যাফেয়ার শুরু করছি। আমি তোমাদের অলরেডি জানিয়েছিলাম টেলিগ্রাম গ্রুপে যে বর্তমানে কিছু কাজের যেহেতু অত্যধিক প্রেশার, সেই কারণে হয়তো প্রত্যেকদিন তোমাদের সাথে আমি লাইভ ক্লাস নিতে পারবো কি পারবো না কমিট করতে পারছি না, বাট যেটা আমি ঠিক করেছি যে রেকর্ডেড ক্লাস তোমাদের কাছে সেম টাইম 9টার সময়, মানে রাত 9টার সময় প্রত্যেকদিন আমি চেষ্টা করব একদম উইদাউট এনি গ্যাপ, যাতে আমি তোমাদের কাছে অ্যাটলিস্ট রেকর্ডেড ক্লাসটা পৌঁছে দিতে পারি। তো সেই নিরিখেই আজকে 1 অ্যান্ড 2 জানুয়ারি 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। তো চলো ক্লাসটা আমরা কন্টিনিউ করি। আমাদের পুরোনো ফরম্যাটেই থাকবে, মানে একটা কোয়েশ্চেন থাকবে, 4টে অপশন থাকবে। যেহেতু এটা রেকর্ডেড তো তোমরা লাইভ উত্তর দিতে পারবে না, তো সেইভাবেই চলবে। এই ক্লাসটির পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এবং যেমনটি জানো তোমরা যে মান্থ এন্ডে পিডিএফ কম্পাইলেশনও পেয়ে যাবে, এবং এটা সম্পূর্ণ একটি ফ্রি ক্লাস। নো নিড টু সাবস্ক্রাইব এনি কোর্স। শুধুমাত্র আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, তাহলে তোমরা নোটিফিকেশনস গুলো পেয়ে যাবে। এবং পিডিএফ পাওয়ার জন্য তোমাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা একটু জয়েন করে নিতে হবে, সেখানে তোমরা ডেইলি পিডিএফটাও পেয়ে যাবে। পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে, তো লেটস স্টার্ট টুডেজ ক্লাস। প্রথম প্রশ্ন যদি আমরা দেখে নিই, কোয়েশ্চেন 1, who has become the leading wicket taker in women's T20 international cricket? চলো চট করে উত্তর দেওয়ার এখন যেহেতু তোমাদের কাছে সুযোগ নেই, তাহলে মহিলাদের T20 ইন্টারন্যাশনাল ক্রিকেট ফরম্যাটে সব থেকে বেশি উইকেট কে নিলেন? তো সঠিক উত্তরটা যদি আমরা দেখে নিই, ইট ইজ দীপ্তি শর্মা। দীপ্তি শর্মা অলরাউন্ডার, ল্যান্ডমার্ক মোমেন্ট ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য, এবং হাইয়েস্ট উইকেট টেকার উনি হয়ে গেলেন মহিলাদের T20 ইন্টারন্যাশনালের ক্ষেত্রে। উনি T20 ইন্টারন্যাশনালের ক্ষেত্রে 152টা উইকেট নিলেন। রিসেন্টলি যে T20 ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছিল শ্রীলঙ্কার এগেনস্টে তিরুবনন্তপুরমে, সেখানে তিনি কিন্তু নীলাক্ষিকা সিলভা অফ শ্রীলঙ্কাকে আউট করে, ঠিক আছে, এই অ্যাচিভমেন্টটা অ্যাচিভ করলেন। এর আগে যদি দেখি মহিলাদের T20 ইন্টারন্যাশনাল সব থেকে বেশি উইকেট নেওয়ার যার কি বলবো ছিল রেকর্ড ছিল, তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ান পেসার মেগান স্কটের, কিন্তু তিনি 151টা উইকেট নিয়েছিলেন। কিন্তু রিসেন্টলি দীপ্তি শর্মা 152টা উইকেট নিয়ে মহিলাদের T20 ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ক্ষেত্রে কিন্তু ক্রিকেটের ক্ষেত্রে একদম নজির গড়ে ফেললেন। কোয়েশ্চেন নাম্বার 2, in 2025 two states joined ABPMJY. So which is the only state that is not yet included in ABPMJY? 2025-এ দুটো রাজ্য, যে দুটো রাজ্য, টোটাল 3টে রাজ্য ABPMJY তে কিন্তু যুক্ত হয়নি, কিন্তু 2025-এ দুটো রাজ্য ABPMJY তে যুক্ত হয়ে গেছে। এর ফলে ভারতের 28টি রাজ্যের মধ্যে একমাত্র রাজ্য কোনটি যেটি কিন্তু ABPMJY তে যোগদান করেনি? তো সঠিক উত্তর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল।
2025-এ দিল্লি, এটা একটা প্রশ্ন হতে পারে যে 2025-এ কোন দুটো রাজ্য ABPMJY তে যুক্ত হয়েছে, তো দিল্লি আর ওডিশা 2025-এ কিন্তু ABPMJY তে যুক্ত হওয়ার ফলে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তে যুক্ত হলো। এর ফলে টোটাল সমস্ত রাজ্য 27টি রাজ্য কিন্তু যুক্ত হয়ে গেল এর আন্ডারে। একমাত্র পশ্চিমবঙ্গে কিন্তু এই স্কিমটি ইনক্লুডেড নয় বা লাগু নয়। এই স্কিমটি ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে 2018-তে কিন্তু ইনিশিয়েট করা হয়েছিল এবং বর্তমানে যদি দেখা যায় সারা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট হেলথ স্কিম, যেখানে সব থেকে বেশি মানুষ কিন্তু এনরোলড আছে। কোয়েশ্চেন নাম্বার 3 তে চলে যাচ্ছি। হু হ্যাজ বিকাম দ্য ইয়াংগেস্ট ইন্ডিয়ান ওমেন টু রিচ দ্য সাউথ পোল? দক্ষিণ মেরুতে পৌঁছলো সব থেকে কনিষ্ঠতম ভারতীয় মহিলা কে, যিনি দক্ষিণ মেরুতে পৌঁছলেন? সঠিক উত্তর কামিয়া কার্তিকেন। নামটা আগেও শোনা। ইঞ্জিনি 18 ইয়ার, 18 বছরের মাত্র কামিয়া কার্তিকেন, তিনি কিন্তু হিস্ট্রি ক্রিয়েট করলেন। সব থেকে ইয়াংগেস্ট বা কনিষ্ঠতম ভারতীয় মহিলা হলেন এবং সেকেন্ড ইয়াংগেস্ট ওমেন সারা বিশ্বের মধ্যে, যিনি কিনা দক্ষিণ পোলে পৌঁছলেন। টোটাল উনি পৌঁছেছিলেন 27 ডিসেম্বর 2025-এ। প্রায় 115 কিলোমিটার উনি মানে স্কিং করেছেন এবং অত্যন্ত এক্সট্রিম ওয়েদার কন্ডিশন ছিল সেখানে, কিন্তু সেটা পারাপার করে তিনি পৌঁছেছেন। Question number 4. Which country has announced the peace prize to Donald Trump? তো আলটিমেটলি নোবেল প্রাইজ তো ডোনাল্ড ট্রাম্পের পাওয়া হলো না, কিন্তু এর মধ্যে কোন রাজ্যটি রাজ্য না, এর মধ্যে কোন দেশটি সেই দেশের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড পিস প্রাইজ ডোনাল্ড ট্রাম্পকে দিচ্ছেন? তো যিনি দিচ্ছেন যে দেশটি, সেটি হচ্ছে ইসরায়েল। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের হাইয়েস্ট সিভিলিয়ান অনার ইসরায়েল প্রাইজ ফর পিস অ্যানাউন্স করেছেন দেবেন বলে সেই ইসরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 5। which country will host the artificial intelligence impact summit 2026? আমরা দেখেছি লাস্ট 2024 স্পেশালি 2025-এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে কিন্তু ভারত অসাধারণ পারফরমেন্স করছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইম্প্যাক্ট সামিট 2026 কোন দেশ হোস্ট করতে চলেছে? তো অবশ্যই সেই দেশটি নান আদার দ্যান ইন্ডিয়া, ভারতবর্ষ হোস্ট করতে চলেছে। এটি নিউ দিল্লিতে অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি 15 থেকে 20 অবধি নিউ দিল্লির ভারত মণ্ডপমে, এবং এটা ফার্স্ট গ্লোবাল এআই সামিট, যেটা কিনা সাউথ নেশনস এর মধ্যে ভারত প্রথম কিন্তু অর্গানাইজ করতে চলেছে। যে থিমের ওপর এই সামিটটি অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে ডেমোক্রেটাইজেশন এআই ব্রিজিং দ্য ডিভাইড। কোয়েশ্চেন নাম্বার 6। 2025 what is India's global rank in terms of nominal GDP? নমিনাল জিডিপি নিরিখে 2025-এ ভারতের র্যাঙ্ক বিশ্বের মধ্যে কততম? তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বাট খুব ইজি আনসার দেওয়ার প্রশ্ন, কারণ এই ধরনের প্রশ্নগুলো আসলে বা এই ধরনের নিউজগুলো আসলে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সব জায়গায় এটা ছড়িয়ে পড়ে। তো চতুর্থ, জাপানকে টপকে ভারত কিন্তু রিসেন্টলি বিশ্বের মধ্যে ফোর্থ লার্জেস্ট ইকোনমি হিসেবে নিজেকে প্রতিপন্ন করলো নমিনাল জিডিপির টার্মে। এবং তোমরা জিজ্ঞেস করবে দিদি নমিনাল জিডিপিটা কি? নমিনাল জিডিপি আমরা যদি বলি, হোয়াট ইজ নমিনাল জিডিপি? এটা হচ্ছে টোটাল মানিটারি ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস produced in a country during a specific period, calculated using current market price without adjusting inflation or deflation. মানে ধরো এটা ভারতবর্ষ, এই ভারতবর্ষে ম্যানুফ্যাকচারিং সার্ভিস যা যা সার্ভিস দেওয়া হয়, সেটা এগ্রিকালচার হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল হতে পারে, সার্ভিস সেক্টর হতে পারে, মানে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি তিনটে সেক্টরেই যা যা ওভারঅল ফাইনাল গুডস হচ্ছে ভারতে পার্টিকুলার টার্মে, মানে ধরো জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025, এই পার্টিকুলার একটা টাইমের মধ্যে পার্টিকুলার একটা দেশে টোটাল যে ফাইনাল গুডস
তিনটে সেক্টরে হচ্ছে, তার যে মনিটারি ভ্যালু, মানে তার যদি তার কত টাকার ফাইনাল গুডস তৈরি হচ্ছে, সেইটাকে বলা হয় নমিনাল জিডিপি। এবং সেটা একদম মার্কেট প্রাইসে করা হয়, কোনো রকম ইনফ্লেশন বা ডিফ্লেশন তার মধ্যে যোগ বিয়োগ করা হচ্ছে না, সেটা হচ্ছে নমিনাল জিডিপি। এবং এই নমিনাল জিডিপির টার্মে নিরিখে ভারতবর্ষ জাপানকে টপকে বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশ হিসেবে পরিণত হলো ইউনাইটেড স্টেটস, চায়না এবং জার্মানির পরে। ঠিক আছে, টোটাল যদি আমরা দেখি নমিনাল জিডিপি আউটপুট যদি আমরা দেখি ভারতে, সেটা হচ্ছে 4.18 ট্রিলিয়ন ডলার। ঠিক আছে, নেক্সট 7 নম্বর, দ্য ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন ইন্ডিয়া ইজ পাবলিশড বাই হুইচ মিনিস্ট্রি? কোন মন্ত্রকের তরফ থেকে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, যেটাকে আমরা অ্যাব্রিভিয়েট করি আইআইপি বলে, সেটা কোন মন্ত্রকের তরফ থেকে পাবলিশ করা হয়? সঠিক উত্তর যদি আমরা দেখি, ইট ইজ খুব ইজি, এটা তোমরা গ্রেস শো করতে পারো, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, MOSPI। এই ধরনের যে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন আইআইপি, এটা পাবলিশ করা হয় স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মিনিস্ট্রির তরফ থেকে। কিসের মাধ্যমে? এনএসও বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের মাধ্যমে। এবং এটা কি করে? এটা বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে, ইন্ডাস্ট্রি লেভেলে একটা স্পেসিফিক ইয়ারে তার আগের বছরের তুলনায় কতটা ফিজিক্যাল প্রোডাকশন হচ্ছে সেটাকেই মাপ করে। মানে 2024-এর তুলনায় যদি আমরা বলি হোয়াট ইজ দ্য আইআইপি অফ 2025, তাহলে 2024-এর তুলনায় ভারতের টোটাল ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে আউটপুট, সেটা 2024-এর তুলনায় 2025-এ যত বেশি, দ্যাট ইজ ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। আমি খুব শর্টে, খুব সহজ ভাষায় বুঝলাম, এটাকে ক্যালকুলেট করার অন্যান্য নিয়ম আছে, সেটা নিয়ে আমি যাচ্ছি না, আমি খুব সহজ ভাষায় এটা বলতে কি বোঝায় সেটা তোমাদের বুঝিয়ে দিলাম। 8 নম্বর প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডাইরেক্টর অফ ফুড কর্পোরেশন ইন্ডিয়া, FCI? ফুড কর্পোরেশন ইন্ডিয়ার বর্তমানে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হলো? রবীন্দ্র কুমার আগরওয়াল, যিনি 1997 ব্যাচের কেরালা ক্যাডারের একজন IAS অফিসার, ওনাকে রিসেন্টলি FCI এর কিন্তু CMD বা চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট করা হলো। Question number 9. Which organization has notified India's first dedicated standard IS 19445-2025 for bomb disposal system? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমবারের জন্য বম্ব ডিসপোজাল সিস্টেমের জন্য একটা স্ট্যান্ডার্ড সেট করা হয়েছে। এই স্ট্যান্ডার্ডটা কোন অর্গানাইজেশন সেট করলো? তো আমরা জানি ইট ইজ আ ভেরি, যে কোনো ভারতে যে কোনো স্ট্যান্ডার্ড সেট করে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, BIS, এবং এক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। ঠিক আছে, ভারতের প্রথম ডেডিকেটেড স্ট্যান্ডার্ড বম্ব ডিসপোজাল সিস্টেম, এবং এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে এইটা, এবং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে স্ট্রেংথেন ইন্ডিয়াস ইন্টারনাল সিকিউরিটি প্রিপেয়ারনেস এন্ড সেফটি ইনফ্রাস্ট্রাকচার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 10, which country became the first to discontinue its traditional postal service? বিশ্বের মধ্যে প্রথম দেশ যারা তাদের যে ট্র্যাডিশনাল পোস্টাল সার্ভিস সেটাকে ডিসকন্টিনিউ করে দিল। প্রায় 400 বছরের হিস্ট্রি পোস্টাল সার্ভিসের, সেইটাকে কিন্তু ডিসকন্টিনিউ করে দিল ডেনমার্ক। যেমন ধরো, কোনোদিন যদি ভারতবর্ষ ইন্ডিয়া পোস্টের মাধ্যমে যে চিঠি যায়, এখনো আমাদের রেজিস্টার্ড পোস্ট আছে, স্পিড পোস্ট আছে, যার মাধ্যমে আমরা চিঠি প্রেরণ করি, কিন্তু ধরে নাও এমন একটা দিন আসলো ভারতবর্ষেও, যে ক্ষেত্রে ইন্ডিয়া পোস্টটা তো থাকলো, ইন্ডিয়া পোস্ট ডিপার্টমেন্টটা থাকলো, বাট ইন্ডিয়া পোস্টের মাধ্যমে এই যে ফিজিক্যাল চিঠি চালাচালি করা, সেইটা একেবারে বন্ধ হয়ে গেল। চিঠি বলতে এখন তো আর কেউ পার্সোনাল চিঠি লেখে না, চিঠি বলতে এখন কোনো সরকারি চিঠি, সরকারি অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই ধরনের চিঠিগুলোকে বোঝায়। কিন্তু ধরো এমন একটা দিন আসলো যখন এই ফিজিক্যাল চিঠি চালাচালিটাই বন্ধ হয়ে গেল, সেই রকমই দিন এসছে কিন্তু ডেনমার্কে, যেখানে ডেনমার্কের 400 বছরের পুরনো ডেলিভারি সিস্টেম, চিঠি ডেলিভারি সিস্টেম, যেটা পোস্ট নট বলে পরিচিত, সেটা কিন্তু ডেনমার্ক সরকার ডিসকন্টিনিউ করে দিল। এবং ফাইনাল যে চিঠিটা, সেটা কিন্তু ডিসেম্বর 2025-এ লাস্ট ডেনমার্ক প্রেরণ করলো। এর প্রধান উদ্দেশ্য কি? কারণ এই ডেনমার্ক সরকার এই ডিসিশনটা নিয়েছে কারণ ডেনমার্কের 90% ডিক্লাইন ঘটেছিল এই ফিজিক্যাল চিঠির চালাচালির মানে আয়তনে।
তো সেই কারণে ডেনমার্ক সরকার এই ডিসিশনটা নিয়েছে। এবং ডেনমার্ক এমন একটা দেশ যেখানে সব থেকে হাই রেট অফ ডিজিটাইজেশন হয়েছে, সেই কারণেই কিন্তু দেখা গেছে যে ফিজিক্যাল লেটারে সেই দরকার নেই, 90%-এরও বেশি ফিজিক্যাল লেটারের দরকার কমে গেছে। সেই কারণে এই ডিসিশন। আপাতত কি কাজ করবে? পোস্ট নোট আপাতত শুধুমাত্র পার্সেল ডেলিভারি করবে, ই কমার্স ডেলিভারি করবে, এগুলোই করবে। কারণ তোমরাও দেখেছো যে ভারতে কিন্তু ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে ফ্লিপকার্টের পার্সেলও আসে, অ্যামাজনের পার্সেলও আসে। এবং বলতে পারো যে ডেনমার্ক বিশ্বের মধ্যে এমন এক কান্ট্রি, ওয়ান অফ দ্য বিগেস্ট কান্ট্রি, যাদের কিন্তু ফাস্ট ডিজিটাইজেশন হয়েছে। 11, হু অ্যানাউন্স দি ইন্ডিয়ান এআই রিসার্চ অর্গানাইজেশন, এর মধ্যে রাজ্যটি ভারতীয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ অর্গানাইজেশনের ঘোষণা করেছে। তো এই ঘোষণাটা রিসেন্টলি করা হয়েছে গুজরাটের তরফ থেকে। গুজরাট রিসেন্টলি এস্টাবলিশ করেছে ইন্ডিয়ান এআই রিসার্চ অর্গানাইজেশন, এটা গুজরাটের চিফ মিনিস্টার শ্রী ভূপেন্দ্র পাটেল রিসেন্টলি ডিক্লেয়ার করেছেন। গুজরাট গভর্নমেন্ট অলরেডি এর ইনিশিয়াল ফেজের জন্য 5 বছরের একটা পিরিয়ডের জন্য কিন্তু 300 কোটি টাকার একটা বাজেট অ্যালোকেশনও কিন্তু করেছে। কোয়েশ্চেন নাম্বার 12, হু ওয়াজ অনার্ড ইন দ্য গ্লোবাল লাইফটাইম অ্যাচিভমেন্ট ক্যাটাগরি of the 13th Mohammed bin Rashid Al Maktoum International Sports Award? তো যিনি এটা পেলেন তিনি হচ্ছেন অত্যন্ত পরিচিত একটি নাম, নোভাক জোকোভিচ। ইনি এই অ্যাওয়ার্ডটি পাচ্ছেন। অবশ্যই এই অ্যাওয়ার্ড সেরেমনিটি দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল ডিসেম্বর 2025-এ। এবং অবশ্যই নোভাক জোকোভিচের স্পোর্টসে, স্পেশালি টেনিসে কন্ট্রিবিউশন নিয়ে আমার মনে হয় আমার কিছু আলাদা করে বলার নেই, সেই কারণেই উনি এটা পাচ্ছেন। কোয়েশ্চেন নাম্বার 13, হু হ্যাজ ওন দি প্রেসিডেন্সিয়াল ইলেকশন ইন গিনি? গিনি যেটি আফ্রিকার একটি দেশ, সেই গিনিতে নতুন প্রেসিডেন্ট যিনি হলেন তিনি হচ্ছেন গিনির মিলিটারি লিডার মামাদি ডম্বৌয়া। ঠিক আছে, প্রেসিডেন্সিয়াল ইলেকশন 87% ভোটে জিতেছেন ইনি। আমরা যদি দেখি গিনির অবস্থান, তাহলে দিস ইজ আফ্রিকা। এই যে অরেঞ্জ কালারের যে মার্কড যে পোর্শনটা, দ্যাট ইজ গিনি। এটা একটা কোস্টাল কান্ট্রি পশ্চিম আফ্রিকাতে। ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে কোনাক্রি। প্রেসিডেন্ট বর্তমানে মামাদি ডম্বৌয়া জিতলেন রিসেন্টলি। পিএম হচ্ছে বাহ কুরি এবং কারেন্সি ওখানকার গিনিয়ান ফ্র্যাঙ্ক। Question number 14, which foundation day of DRDO was celebrated on 1 জানুয়ারি 2026? 1 জানুয়ারিতে আমরা সবসময় দুটো ডে অবজার্ভ করি, একটা হচ্ছে ডিআরডিওর রেজিং ডে বা এস্টাবলিশমেন্ট ডে, আর সেকেন্ড হচ্ছে ফ্যামিলি ডে। তো ডিআরডিও এই বছর মানে 2026-এ তাদের কততম ফাউন্ডেশন ডে অবজার্ভ করলো? তো সঠিক উত্তর হচ্ছে 68। ডিআরডিওর ক্ষেত্রে অবশ্যই কিছু জিনিস মনে রাখবে যেগুলো জিজ্ঞেস করা হয়। প্রথমত, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিআরডিএ? ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সেকেন্ড, এটা অবশ্যই প্রিমিয়ার একটা এজেন্সি। কোন ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করে, কোন মিনিস্ট্রির আন্ডারে কাজ করে? এটা ডিপার্টমেন্ট অফ ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এর আন্ডারে কাজ করে, যেটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কাজ করে। কবে এর গঠন? 1958। ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর বার বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। হেডকোয়ার্টার ডিআরডিও ভবন, যেটা নিউ দিল্লিতে হবে। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর দুটো, সেটা হচ্ছে ডিআরডিও মোটো কি? স্ট্রেংথ অরিজিন ইজ ইন নলেজ। তোমার যদি জ্ঞান থাকে তাহলে তোমার মধ্যে শক্তি থাকবে। তো শক্তির অরিজিন বা উৎসই হচ্ছে জ্ঞান। আর লাস্ট, দ্য চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত, বহুদিন ধরে আছেন ইনি চেয়ারম্যান, সুতরাং চেঞ্জের ব্যাপার নেই। তো এই প্রত্যেকটা যেগুলো আমি হাইলাইট করলাম, প্রত্যেক কিন্তু স্ট্র্যাটেজিকের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। 15, which IPS officer has been given the additional charge of Director General of NIA বা National Investigation Agency? সঠিক উত্তর রাকেশ আগরওয়াল। রাকেশ আগরওয়াল যিনি বর্তমানে এনআইএ এর স্পেশাল ডাইরেক্টর জেনারেল হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন, ওনাকেই কিন্তু এনআইএ এর ডাইরেক্টর জেনারেলের অ্যাডিশনাল চার্জ দেওয়া হলো। উনি 1994 ব্যাচের একজন হিমাচল প্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার। The proposal to declare Kaimur Wildlife Sanctuary as a tiger reserve has been approved. It belongs to which state? অনেকদিন ধরে এই অ্যাপ্রুভালটা কিন্তু পেন্ডিং ছিল। তো রিসেন্টলি কাইমুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে টাইগার রিজার্ভে প্রপোজাল যেটা পাঠানো হয়েছিল সেটাকে অ্যাপ্রুভ করা হলো।
সো এটা অবশ্যই তোমরা জানো, ইট ইজ টাইগার রিজার্ভ অফ বিহার। এটা বিহারের দ্বিতীয় টাইগার রিজার্ভ, প্রথম টাইগার রিজার্ভটি ছিল বাল্মীকি টাইগার রিজার্ভ। কোয়েশ্চেন নাম্বার 17, হু উইল সাকসিড ওয়ারেন বাফেট অ্যাজ সিইও অফ বার্কশায়ার হ্যাথাওয়ে? ভীষণ ইম্পর্টেন্ট। সো যিনি হবেন তিনি হচ্ছেন গ্রেগ অ্যাবেল, একজন ক্যানাডিয়ান বিজনেসম্যান, যিনি ওয়ারেন বাফেট, যিনি বার্কশায়ার হ্যাথাওয়ের একজন সিইও পদে ছিলেন, তার জায়গায় দায়িত্বভার গ্রহণ করলেন গ্রেগ অ্যাবেল ফ্রম 1 জানুয়ারি 2026। 18, ইন্ডিয়াস ফার্স্ট বুলেট ট্রেন, বুলেট ট্রেনের স্বপ্ন যেটা বহু বছর ধরে আমরা দেখছি ভারতীয়রা, সেটা আলটিমেটলি প্ল্যানিং হিসেবে কবে থেকে অপারেশনালাইজেশন হবে তার? তো সঠিক উত্তর এবছর হবে না, 2027-এর অগাস্ট অব্দি আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং 2027-এর অগাস্টে কিন্তু ভারতের প্রথম বুলেট ট্রেন চলবে মুম্বাই আহমেদাবাদ করিডোরে। ইনিশিয়ালি মনে করা হচ্ছে 100 কিমি একটা স্ট্রেচে এই ট্রেনটি চলবে, যেটা সুরাট বিলিমোড়া বাপি অব্দি চলবে। এটা 15 আগস্ট 2027-এর মধ্যে অপারেশনাল করার ডিসিশন রিসেন্টলি রেল মন্ত্রকের তরফ থেকে নেওয়া হয়েছে। ফুল করিডোরটা মনে করা হচ্ছে এই যে মুম্বাই আহমেদাবাদ যে ফুল করিডোর, এটা 2029-এর মধ্যে চালু হবে বলেই রিসেন্টলি আমাদের ভারতবর্ষের রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজি জানিয়েছেন। কোয়েশ্চেন নাম্বার 19, which state has become the first state in India to constitute its 8th state pay commission? যদি এই প্রশ্নটা বলতে গেলে নিজের মনে একটু দুঃখই হয় যে কোথায় 8th পে কমিশন আর কোথায় 6th পে কমিশন। তো যাই হোক, দুঃখকে দূরে সরিয়ে রেখে ভারতবর্ষের প্রথম হলো কোন রাজ্যটি যারা জাস্ট সেই রাজ্যে 7ম পে কমিশনের মেয়াদ শেষ হওয়ার আগেই 8ম পে কমিশন গঠন করে ফেললো? পে কমিশন অবশ্যই বর্তমানে পে কমিশন কেন হয়, কেন লোকজনের স্যালারি বাড়ে, কখনো ভেবে দেখেছো? কারণ সব দিনোত্তর দিনে দিনে কিন্তু সব জিনিসের দাম বাড়ে, ইনফ্লেশন বাড়ছে। সেই ইনফ্লেশনের সাথে যাতে মানিয়ে একজন সরকারি কর্মচারী, সে রাজ্য সরকারি হোক বা কেন্দ্রীয় সরকারেরই হোক, সে যাতে তার জীবনযাপন সুষ্ঠুভাবে করতে পারে, সেই কারণেই কিন্তু পে কমিশন গুলোকে লাগু করা হয়। ধরো আজ থেকে 2-3 বছর আগেও যে তেলের পাউচটা, 1 লিটার তেলের পাউচটা 60, 70, 80 টাকায় পাওয়া যেত, এখন সেটা 120, 130, 150 টাকায় পাওয়া যায়। ইভেন এখন তো 1 লিটারের জায়গায় 800 গ্রাম তেল হয়ে গেছে। এই একজন ব্যক্তি যদি ধরো আজ থেকে 5-6 বছর আগে সে হয়তো 60,000 টাকা মাইনে পেত, এখনো যদি সেই 60,000 টাকাই মাইনে পায়, তাহলে কিন্তু তার ক্ষেত্রে একটু চালানো সমস্যা হয়ে যাবে সংসার। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক 10 বছর অন্তর অন্তর কিন্তু পে কমিশন লাগু করা হয়, যাতে সরকারি কর্মচারীরা তাদের জীবনযাপন সুষ্ঠুভাবে করতে পারে। তো আসাম ভারতের প্রথম রাজ্য হলো, ঠিক আছে, যারা 8th পে কমিশন ঘোষণা করে দিয়েছে সেই রাজ্যের বিফোর 7th কমিশন এন্ডস অন 1 জানুয়ারি 2026। তো যাই হোক, একটা অত্যন্ত কষ্টের সাথে এই কোয়েশ্চেনটা আমাকে বলতে হলো। এবং আজকে শেষ প্রশ্ন, which space agency is preparing to launch Artemis 2 in 2026? তো আর্টেমিস মানেই হচ্ছে নাসা। নাসা রিসেন্টলি অ্যানাউন্স করেছে যে আগামী মাসে মানে 6 ফেব্রুয়ারি 2026 একটা ডেট এখন অবধি ঠিক করা হয়েছে, যে তারা তাদের সেকেন্ড আর্টেমিস প্রোগ্রাম, যেটার মাধ্যমে অ্যাস্ট্রোনটদের চাঁদে পাঠানো হবে উইথ অরিয়ন স্পেসক্রাফট, সেটা কিন্তু 6 ফেব্রুয়ারি 2026-এ লঞ্চ করার কথা বলা হয়েছে। আর্টেমিস প্রোগ্রাম বেসিক্যালি একটা মুন এক্সপ্লোরেশন প্রোগ্রাম, ইউনাইটেড স্টেটস দ্বারা পরিচালিত এবং মেনলি নাসা, এবং ফর্মালি আর্টেমিস প্রোগ্রামটি কিন্তু 2017-তে লঞ্চ করা হয়েছিল। সো দিস ইজ অল ফর টুডে। আশা করছি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। নতুন বছর নতুন উদ্যমের সাথে আমি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা স্টার্ট করলাম। আবারও বলে দিচ্ছি, ডিসেম্বর মাসের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে অ্যান্ড ওয়ান লাইনার অলরেডি তোমাদের টেলিগ্রাম অ্যান্ড অ্যাপে শেয়ার করা হয়ে গেছে। পুরো মানে তোমাদের ক্ষেত্রে সামনে পরীক্ষা আছে, বিভিন্ন পরীক্ষা, এবং তার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে পুরো 2025-এর কম্পাইলেশন খুব শিগগিরই আজ রাতে বা কালকের মধ্যে তোমাদের সাথে শেয়ার করা হবে, একদম ফ্রি অফ কস্টে। ইয়ারবুকের জন্য নোটবুক কখনো কোনো কিছু পেমেন্ট নেয় না, ঠিক আছে? এবং অবশ্যই অবশ্যই
আমার কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস তোমরা প্রত্যেক দিন রাত 9টার সময় দেখতে পাবে, লাইভ অথবা রেকর্ডেড একদম চলে আসবে, এবং তার মাধ্যমে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে জানতে পারবে। ক্লাস করো, লাইভ ক্লাস করো, এবং কোনো কিছু রাইট ডাউন করার দরকার নেই, কারণ পিডিএফ তোমাদের সাথে টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্টে শেয়ার করা হয়। এবং যদি তোমরা মনে করছো যে কম প্রাইসে ভালো গাইডেন্স চাও, তাহলে সারা বছরে মাত্র 365 টাকার মাধ্যমে তোমরা আমাদের ফালতু ব্যাচে জয়েন করে যাও। এমন একটা ব্যাচ যেখানে বেসিক থেকে অ্যাডভান্স অব্দি প্রত্যেকটি সাবজেক্ট, ইভেন এনভায়রনমেন্ট তোমাদেরকে পড়ানো হবে। এমন ম্যাথস অ্যাডভান্স ব্যাচ থাকবে, ক্লাসেস আছে যেখানে তোমাদের ট্রিগোনোমেট্রি বা এই ধরনের ক্লাসেস গুলো বা জিওমেট্রি করানো হয়। এবং সমস্ত যে কোনো পরীক্ষার কথা ভাবছো, শুধুমাত্র আমরা এখনো কলকাতা পুলিশটা নিয়ে সেইভাবে ভাবতে পারিনি, এছাড়া আর ইউপিএসসি অবশ্যই, এছাড়া মোটামুটি স্টেট বা সেন্ট্রাল লেভেলে যে কোনো পরীক্ষার কথা ভাবছো, নির্দ্বিধায় এই ব্যাচটি জয়েন করে যাও। থিওরি ক্লাস, প্র্যাকটিস ক্লাস, মক টেস্ট সব পেয়ে যাবে। সো দিস ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ টু এভরিওয়ান, এবং অবশ্যই এগেন হ্যাপি নিউ ইয়ার টু অল। ভালো থেকো, সুস্থ থেকো, এবং নতুন বছর নতুন উদ্যম। আশা করছি তোমাদের সকলের সমস্ত ধরনের আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা এই বছর পূরণ হয়ে যাবে। নমস্কার।